নমস্কার, জিরো ক্যালোরি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এসেছি এখানে সিথি মোড়ে ডক্টর সুমিত চট্টোপাধ্যায় মহাশয়ের সামনে, যিনি একজন ইএনটি শল্য চিকিৎসক এবং যিনি এই এরিয়াতে বিভিন্ন নাক কান গলার সার্জারি করেন এবং জেনিথ সুপার স্পেশালিটি হসপিটালে উনি যুক্ত। আজকে ওনার থেকে আমরা কয়েকটা ছোট ছোট বিষয় সম্পর্কে জানতে চাইব। প্রথম আমাদের জানার বিষয় হলো, স্যার, যখন ছোট বাচ্চা জন্মায় আপনি নিশ্চয়ই জানেন যে কানে এবং মুখে মধু দেওয়া হয়। এই মধু দেওয়াটার রেওয়াজ যে আছে সেটা কি ঠিক, নাকি আপনার মনে হয় এটা ঠিক নয়? একটু যদি বলেন। মানে কানে মধু দেওয়ার তো কোনো যুক্তিই নেই, কানে দেওয়ার কোনো দরকার নেই, কোনো তার কোনো এনে মুখে দেওয়া হয় ঠিক আছে। তবে বাচ্চাদের বলা হয় যে প্রথম 5 থেকে 6 মাস তো কিছুই খাওয়াবেন না, সে মধু সেই দিক থেকে বারণ। কানে দেওয়ার কোনো যুক্তি নেই, তবু মুখে দেওয়ার ব্যাপারটা তবু মেনে নেওয়া যায়। এটা যেহেতু এটা আমাদের কালচারের মধ্যে আছে, রিচুয়ালস এর মধ্যে পরে ঠিক আছে, দেওয়া যেতে পারে, কানে কখনোই কানে দেওয়া উচিত না। মানে কানে এই জন্যই দেয় যাতে নাকি বাচ্চা পরবর্তীকালে ভালো কিছু, মানে মিষ্টি শুনবে, এরকম কিছু একটা এইরকম কিছু হতে পারে। এরকম না, এটা রিচুয়ালস আর কি, এটা ঠিক নেই না। আচ্ছা, ওকে। আমাদের অনেক রিচুয়ালস এর মধ্যে ভালো লজিক থাকে, এটার মধ্যে কোনো লজিক নেই। তাহলে এটাতে কোনো রকম সেরকম যা মনে হয় যে সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হলো, এই আপনার শুনে থাকি যে বাচ্চাদের কানে পোকা ঢুকে যায়, সেটা কি কোনটা সত্যতা আছে? না, কানে পোকা ঢুকতেই পারে, সেটা বাচ্চাদের না, সেটা বড়দেরও হতে পারে। যে মাঠে ময়দানে বসে আছেন, কানে পোকা ঢুকতে পারে। এবং যেটা নিয়ে সবাই খুব চিন্তায় পড়ে যে আমরা বোধহয় ব্রেনে চলে গেল, মানে আমাদের কাছে ফোন টোন আসে, তারা বিরাট মানে প্যানিকড হয়ে যায়, বুঝলে ব্রেনে চলে যাবে। এইটা কখনো সম্ভব না। কানে ঢুকে গেলে, যদি কখনো কানে ঢুকে যায়, দেখবেন ভীষণ কষ্ট হয়। কারণ পোকাটা তো একটা ব্লাইন্ড অ্যালির মধ্যে ঢুকে পড়েছে, অন্ধগলি। সে আপ্রাণ চেষ্টা করবে বেরোতে, সেই ডানা ছাটপাড়াবে, আর ভেতরের মধ্যে আমাদের কানের এগুলো খুব সেন্সিটিভ, ফলে খুব কষ্ট হবে। ঠিক আছে, ব্রেনে কখনো যেতে পারবে না। কেন যেতে পারবে না? কানের এই যে আমি বললাম, কানের যে ক্যানালটা বন্ধকলি, একটা দিকে পর্দা আছে, পর্দাটা পেরিয়ে তারপরে তো ইয়ারের অনেক পার্ট আছে, তারপরে ব্রেন কখনোই যেতে পারে না। আর কোনো পোকার পক্ষে হয়তো পর্দায় কামড়ে দিলে কষ্ট হবে, যেমন পিঁপড়ে খুব কামড়ে দেয়, কিন্তু কখনো পর্দা ভেদ করেছে ওপরে যেতে পারবে না। কানে পোকা ঢুকতেই পারে, কিন্তু সেটা ব্রেনে যাবে না। এটা একমাত্র হতে পারে, তাও হয় না কখনো, যদি পর্দায় ফুটো থাকে, কিন্তু ব্রেনে যেতে পারবে, অন্য জায়গায় চলে যাবে। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ, হ্যাঁ, ওই ইমিডিয়েটলি বার করতে হবে। যদি বার করতে না পারেন, অনেক সময় কি ডাক্তার পাচ্ছেন না, তো এমন একটা জায়গায় গেছেন, বেড়াতে গিয়েছেন, সেখানে ডাক্তার নেই, নিয়ম হচ্ছে কিছু একটা দিয়ে পোকাটাকে মেরে দিতে হবে। বেস্ট হচ্ছে তেল, বা কিছু তেল পাচ্ছেন না, জলে দিলে পোকাটা জলে ডুবেই মরে যাবে। এবার আমি পরে বার করি, এটা খুব কষ্টকর, কিন্তু খুব এমার্জেন্সি না। ওকে, ওকে। আচ্ছা, আপনি দেখে থাকবেন রাস্তাতে না অনেকজন একটা মেটালিক লম্বা রডের মাথাতে তুলো লাগিয়ে কানের ময়লা বের করে। তো এই কানের ময়লা বের করাটা কি ঠিক? না, ব্যাপারটা হচ্ছে যে যদি এরা কেউই কানের অ্যানাটমি জানে না। আমরা অনেক পেশেন্ট পাই, আমি প্রত্যেক বছরই 5-6 জন করে পাই, যারা এই থেকে পর্দাটি ফাটিয়ে ফেলেছে। তাহলে পেশেন্টদের কথা ভাবতে গেলে তো কখনোই ঠিক নয়। এটা করলে কিছুক্ষণের জন্য কিছু রিল্যাক্স হয়, এরকম সে তো হয়। সে তো আমরা এখন তো অনেক সময় পাই মা বাচ্চার পর্দা ফাটিয়ে ফেলেছে, দেখবেন এখন এতে হচ্ছে পায়ের মধ্যে চেপে ধরে ময়লা বার করার চেষ্টা করে, কিন্তু তাদের তো আইডিয়াই নেই যে পর্দাটা কতটা কাছে আছে, আর পর্দা ভীষণ পাতলা, এবং সামান্য ট্রমাতেই ফেটে যেতে পারে। স্টেশনেও দেখবেন লম্বা একটা এরকম মেটালিক পার্ট থাকে, স্টেশনে তো খুব দেখা যায়, এগুলো করা উচিত। আর এই যে টুথপিকের বা সরি যে বার্ডস গুলো হয়, ওই বার্ডস গুলো দিয়ে, এই বার্ডস এর ব্যাপারে একটা জিনিস যেটা যে আছে, আমরা যখন হসপিটালে কাজ করতাম আমরা দেখতাম, এই হসপিটাল থেকে অনেক কিছু ফেলে দেওয়া হয়, দেখবেন তুলো এইসব এগুলো ফেলে দেওয়া হয়। যেমন একটা জায়গায় একটা পেশেন্টের ড্রেসিং করা হয়েছে, একটা জায়গায় পুঁজ জমে আছে, তারপর তুলোটা ফেলে দিল। এত বড় তুলো পুরোটাতে পুঁজ লেগে নেই, বাকি তুলোগুলো কিন্তু বিক্রি হয়, তারা সংগৃহীত হয়, ওইগুলো দিয়ে বাসটা বানায়। এবার আমরা নিজেরাই ভেবে দেখুন ওটা কতটা হেলদি। ওকে, ওকে। তো সেটা ইউজ করা উচিত না। এই যে ফাঙ্গাস হয়ে যায়, বার্ডস ইউজ করে কানে ফাঙ্গাস হয়ে যায়, প্রচন্ড ব্যথা হয়, পর্দা ফেটে যায়, কি করে হয়? এই থেকে ভীষণ বাজে অভ্যাস। অনেক বয়স্ক লোকেদের না এরকম, বা এমনি আজকের দিনে মধ্যবয়স্কদের হঠাৎ মাথা ঘোরে, লোকে ভাবে সেটা বোধহয় পেটের গ্যাস থেকে হচ্ছে। তো পরবর্তীকালে না, গ্যাসের ব্যাপারে যেটা হচ্ছে যে মাথা ঘোরার একটা অ্যাসোসিয়েট, যেমন খুব বেশি ব্যথা হলে গা বমি করে, এটা কখনো খেয়াল করে দেখবেন। যদি প্রচন্ড ব্যথা হয়, যাদের মেয়েদের যেমন মাইগ্রেন আছে, তাদের দেখবেন একটা গা বমি, একটা এরকম থাকে, অম্বল অম্বল হয়। মাথা ঘোরারও অ্যাসোসিয়েটেড প্রবলেমটা হচ্ছে
গা বমি করা, অম্বল হওয়া, এগুলো। এবার আমরা ঠিক উল্টো ভাবে ভাবি। আমরা ভাবি কি, যে ওর বোধহয় গ্যাস অম্বল হয়েছে, সে গ্যাস মাথায় উঠে গেছে, তাই মাথা ঘুরছে। তা কিন্তু নয়, মাথাটা ঘুরছে, তার জন্যই তার অ্যাসোসিয়েটেড প্রবলেমটা হচ্ছে। যেমন মাইগ্রেনের ব্যথায় গা বমি করছে। এবার এইটা যেটা হয়, এবং এইটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা এই ব্যাপারে যে আমাদের যে কানের এবং জন্যই এটা হয়, 90% মাথা ঘোরা কিন্তু কারণ হচ্ছে কারণ এই যে আমরা যে দাঁড়িয়ে থাকি, এই দাঁড়িয়ে থাকার কারণটা কিন্তু আমাদের কান। আমরা খুব শক্তিশালী জন্তু নই মানুষ। দেখবেন আমাদের থেকে শিম্পাঞ্জি, গরিলা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, কিন্তু তারা দেখবেন কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে পারে না। আজকে যে বাসের কন্ডাক্টর দেখবেন 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 ঘন্টা দাঁড়িয়ে আছে। আমরা যখন অপারেশন করি, কোনো জটিল অপারেশন, আমরা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকি। তা আমরা তো খুব বেশি মাস্কুলার নই, আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু আমাদের কানের একটা অদ্ভুত ব্যাপার আছে, কান আমাদের ব্যালেন্স মেনটেন করে। আরো কিছু কিছু জায়গা আছে, কিন্তু কান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কানের ইনার ইয়ারে দুটো পার্ট আছে, দুটো ঘর ধরতে পারেন। যেমন একতলা একটা ঘর, আমরা সেটা দিয়ে সবাই যেন আমরা শুনতে পাই। আর একটা আছে দোতলা একটা ঘর আছে, সেই ঘরটা দিয়ে আমরা কিছু ব্যালেন্স মেনটেন করি। এবং ওইখানে যদি কোনো সিঙ্ক্রোনাইজেশনের অভাব হয়, এবং সেটাই সবচেয়ে কমন কারণ যার জন্য মাথা ঘুরবে। এবং তখন মাথা ঘুরবে, তখন একটা ব্রেনের একটা জায়গা রয়েছে, সিটিজেড বলে, কেমোরিসেপ্টর ট্রিগার জোন, সেইটাতেই ইরিটেটেড হয়ে যায় বলে গা বমিটা করে, অম্বলটা হয়। ওই মাথা ঘুরছে বলে অম্বলটা হচ্ছে, অম্বল হচ্ছে বলে মাথা ঘুরছে। আচ্ছা, তাহলে এই ভার্টিগো যাদের হয় তাদের সবসময় ইএনটি ডক্টরেরই পরামর্শ নেওয়া উচিত। যেমন ফিজিশিয়ান দেখাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন তারা ইএনটি ডাক্তারদের রেফার করে দেন। ওকে। আচ্ছা, আর একটা আমরা দেখেছি এই কানের এই জয়েন্টের এখানে যে টিএম যে জয়েন্ট আছে, এখানে অনেক সময় প্রচুর পেন হয়। সেক্ষেত্রে কি ইএনটি এই প্রবলেমটা ইদানিং আমরা গত 10 বছর ধরে খুব পাচ্ছি। এবং এটা দেখা গেছে যারা মোবাইল ইউজ করার জন্য এটা বেড়ে যাচ্ছে। মোবাইল ইউজ করা মানে সবসময় যে কানে আমরা অনেক সময় কিছু জিনিস গুঁজে দিই, বাদ গুঁজে দিই, সেটা যদি ম্যাল ফিটিং হয় তাছাড়া হবে। তাছাড়াও মোবাইল ইউজ করলেই বেশি ব্যথাগুলো বাড়ে। এবং এই ব্যথা যেটা হয়, এই জয়েন্টটা আমাদের অত্যন্ত পাওয়ারফুল জয়েন্ট। এবং এই জয়েন্টটা এত শক্তিশালী, আপনি রেগে গেলে কারো আঙুল যদি কামড়ে দেন, আঙুলটা কেটে দিতে পারে, এত শক্তিশালী জয়েন্ট। এবং সেটা সহজে ইনজিওর্ড হয় না। কিন্তু যদি একবার হয়, সহজে সারতে চায় না। এইখানে একটা মানে দুটো জয়েন্ট আছে, একটা বড় শক্তিশালী মাসেল আছে, সেইটা দিয়ে আমরা সবসময় চিবোচ্ছি, এবং সেটা একটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার তৈরি। কোনোভাবে যদি জয়েন্টটা ইনজিওর্ড হয়ে যায়, যার একটা বেশি কারণ হচ্ছে বেশি কথা বলা, বা খুব শক্ত খাবার আপনি ছিটতে গেছেন, একটু হয়ে গেছে, বা দাঁতের মধ্যে খেতে খেতে একটা কাঁকড় পড়লো, দাঁতটা একটু মেলাইন হয়ে গেল, বা কারোর যখন বয়স হয়ে গেলে দাঁতগুলো যখন এবড়ো খেবড়ো হয়ে যায়, তখন এই জয়েন্টের প্রবলেমগুলো বাড়তে থাকে। তাহলে সেক্ষেত্রে কি ডেন্টালের কোনো ভূমিকা আছে? ডেন্টালের ডাক্তার দেখাতে পারেন, ইএনটি ডাক্তার দেখাতে পারেন। আচ্ছা, দুজনের কাছেই যেতে এবার হবে? ডেন্টালের ডাক্তারের যেটা মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় ডেন্টাল ডাক্তারের কাছে যাওয়ার পরে তাদের এই জয়েন্ট ব্যথাটা হয়। সে আগে সুস্থই ছিল, কিন্তু দেখবেন ডেন্টাল কোনো ম্যানুভারের সময় মুখটা বড় করে হাঁ করে দেওয়া হয়, সেই সময় জয়েন্টটা স্ট্রেস হয়। ওকে। তো সেই জন্য তখন এই ব্যথাটা চালু হতে পারে। হ্যাঁ, দিতে পারে। খুব কমন জিনিস এটা। এবং এটা মানে সেরে যায়। হ্যাঁ, অ্যাবসলিউট সেরে যায়। ওকে। আচ্ছা, এবারে নেক্সট আমরা টপিকে আসছি, সেটা হলো নাক ডাকা। আপনি দেখবেন আজকের দিনে লোকজন যারা ট্রেনে বা ফ্লাইটেও যায়, হঠাৎ করে কিছুক্ষণ ফ্লাইট ছাড়ার মধ্যেই কিছু লোক জোরে জোরে নাক ডাকতে শুরু করে দেয়। সেটা যেমন অ্যানোয়িং, এবং এই নাক ডাকাটা কি কোনো ভয়ের বিষয় থাকতে পারে? এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা যে স্নোরিং, একটা যে স্লিপ অ্যাপনিয়া। স্নোরিং তো অনেকেরই হয়, দেখবেন আমরা যখন ওয়েট গেইন করছি, আমাদের একটা স্নোরিং হয়। এবার সেইটা যখন, এটা ফিজিওলজিক্যাল, অনেক সময় এমনিও হতে পারে, তাদের ক্ষতি নেই। কিন্তু যেটা যে প্যাথোলজিক্যাল ফেজে যখন চলে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস আমি বলে দিই। ধরুন এই যে আমি বসে আছি, আপনি বসে আছেন, আমাদের জিভটা কিরকম আছে? আমাদের জিভটা এরকম আছে, এরকম জিভটা পড়ে রয়েছে। এবার আমি যখন শুয়ে পড়বো, তখন জিভটা, আমি শুয়ে পড়ছি, এবং জিভটা এরকম হয়ে যাবে। জিভটা সবসময় শ্বাসনালীর দিকে পড়ে যাওয়ার কথা, জিভটা পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ে না। কারণ আমাদের একটা জ্যান্ত মানুষের দেখবেন একটা টোন থাকে, যেটা মৃত মানুষের পাবে না। মৃত মানুষের গায়ে হাত দিলে দেখবেন একটা অন্যরকম ফিলিং হয়, একটা অদ্ভুত স্টিফনেস চলে আসে, যেটা একটা লোক যখন ঘুমোচ্ছে আর সে যখন মারা গেছে, দুটোর মধ্যে একটা তফাৎ হয়। এই টোনটার জন্য গিয়ে জিভটা কিছুতেই শ্বাসনালীর মধ্যে পড়ে না। এবার এই যে নাক ডাকা কথাটা, মানে কিন্তু নাকটা ডাকছে না, এবার সে যখন ঘুমিয়ে পড়ছে, জিভটা যখন তার শ্বাসনালীতে পড়ে যাচ্ছে। এবার বডি তো সবসময় তার বাই রিফ্লেক্স চেষ্টা করবে যাতে ওটা কিছুদিন না পড়ে, সেরকম ঠেলবে। এই যে ঠেলাঠেলি সাউন্ডটা হচ্ছে, এটা বেসিক্যালি জিভ, তালু এবং শ্বাসনালীর সমস্যা। এইবার কি হয়, দেখবেন যাদের এই স্লিপ অ্যাপনিয়ার দিকে এগোচ্ছে, তাদের কি হয়, তারা একটা জিনিস আমাদের দেখে মনে হবে যে বাহ, তারা তো খুব সুখী লোক, পড়েই ঘুমিয়ে পড়ছে। তা কিন্তু নয়, তাদের অ্যাকচুয়ালি ঘুমের কোয়ালিটি ভালো হয় না। তারা তো 7 ঘন্টা ঘুমোচ্ছে, কিন্তু ওই সবসময় যেহেতু ঘুমের মধ্যে একটা যুদ্ধ চলছে, লড়াই চলছে, তাদের ঘুমের কোয়ালিটি ভালো হয় না। এই জন্য যে কোনো জায়গায় বসবে আর ঘুমিয়ে পড়বে।
এবং এই যে দেখা যাবে যখনই ঠেলাঠেলি করতে করতে একটা সময় দেখবেন তার যে বেড পার্টনার সে বলবে যে একটা সময় মনে হচ্ছে সেটা দম বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেটা দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না, সত্যিই দম বন্ধ হয়ে যায়, ওকে। তাকে বলে অ্যাপনিয়া। সেই সময় তো সবসময় যদি এরকম হয় তাহলে আপনার ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, হাইপার টেনশন হবে। অনেকে দেখবেন হাই প্রেশার ওষুধ খেয়েও কমছে না, স্লিপ অ্যাপনিয়া তার একটা বড় কারণ। এবং হঠাৎ করে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। এইটা খুব আপনিয়ার কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, ডেফিনেটলি ভালো ট্রিটমেন্ট আছে। এটা হচ্ছে একটা যে আপনার কারণটা খুঁজে বার করতে হবে যে কি জন্য এটা হচ্ছে। এই মাসেল টোনটা বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়, দেখবেন একটা ওয়েট গেন একটা বড় কারণ, যেটা আমরা খুব চারদিকে দেখেই থাকি যে আগে লোকটা রোগাম্বন্ত ছিল, পরে যা হয় বয়সের সঙ্গে সঙ্গে বা তার আর্থিক সমৃদ্ধি বাড়ার জন্য তার একটা দেখবেন ওজন বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন নাকডাকাটা পারে। এবার তারপর যখন সে কমপ্লেন করতে শুরু করে যে আমার তো সারাদিনই একটু ঝিমুনি আসছে, আমার তো স্লিপ অ্যাপনিয়া। এবার তার জন্য কিছু সার্জারি আছে আর কিছু মেশিন আছে, আমরা কিছু একটা টেস্ট করি, তাকে খুব সহজ কথায় বলা হয় স্লিপ স্টাডি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে পলিসমনোগ্রাফি, সমন মানে ঘুম। তো সেইটা করে আমরা ডায়াগনোসিসটা করি তার লেভেলটা কত, এবার সেই অনুযায়ী তার কিছু সার্জারি করা হয়, বা কাউকে একটা মেশিন পাওয়া যায় তাকে বলে সিপ্যাপ মেশিন, সিপিএপি। এই সিপ্যাপ মেশিন দিলে ভালো চিকিৎসা করা যায়। আমরা সাধারণত যেটা করি, এই পেশেন্টদের আমরা যদি বলেন যে তুমি যাও তো ওজনটা কমাও তো, সে পারবে না, কারণ তার শরীরে যেহেতু ঘুম সবসময় লেগে রয়েছে, আপনি যদি তাকে বলেন সে সব বুঝতে পারছে কিন্তু হাঁটার উদ্যোগই পাবে না। সিপা মেশিন নিলে তার যেহেতু ঘুমটা ভালো হয়, তারপর আমরা তখন তাকে বলি যে তুমি এবার হাঁটাহাঁটি শুরু করো, ওজন কমাও, তাহলে কমালে গেলে কিন্তু এটা অনেকে রিভার্স করে যায়। অনেকে রিভার্স করে না, আমরা তাকে বলি তাকে লাইফ লং এটা ইউজ করতে। আচ্ছা, আপনি দেখবেন অনেক লোক আছে যারা খুব বেশি কাশলে বা হাঁচি দিলে গলা ভেঙে যায়, তো এটা কেন হয়? না, এটা তো হবে, এটা আপনার আমাদের যে সাধারণ ভোকাল কর্ড দুটো থাকে, ভি এর মতো দুটো ভোকাল কর্ড, তার মধ্যে দিয়ে এটা আসছে। তো আপনার মধ্যে যদি সবসময় যদি আপনার যুদ্ধ চলে, গলাটা তো ভাঙবে। তো ভোকাল কর্ডটাই হচ্ছে মূলত আমাদের স্বর তৈরি করে। সবসময় যদি কাশছেন, কাশিটা আসবে করে লাংস থেকে ওই ভোকাল কর্ডকে আঘাত করে তারপর বেরোচ্ছে। তো সবসময় যদি আপনি ভোকাল কর্ডটাকে আঘাত করেন, সবসময় ভোকাল কর্ডটাকে আঘাত করেন, ভোকাল কর্ড আমাদের স্বরবর্ণ উচ্চারণ হয়, বেসিক স্বরটা বেরোয়। ভয়ের নাকি সেটা? কাশিটা কমাতে হবে, আপনাকে মূল কারণটা ট্রিটমেন্ট করতে হবে। রাইট। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন আমার, এই দেখবেন অনেকে বলে আমার কানটা ফটফট করছে, সবসময় একটা কানে একটা আওয়াজ হচ্ছে, সো 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 করে একটা আওয়াজ হচ্ছে। দুটো তিনটে কারণ হতে পারে। একটা হচ্ছে যে কোন কান আর গলার মধ্যে একটা টিউব থাকে, আমাদের ইউস্টেশিয়ান টিউব বলা হয়, এটা আমাদের প্রেশার মেনটেন করে। এই সর্দি কাশি হয়ে যদি ওই টিউবটা বন্ধ হয়ে যায় তাহলে হতে পারে। আরেকটা কারণ যেটাকে আমাদের মানে ডাক্তারি ভাষায় বলে টিনিটাস, TINNITUS, টিনিটাস বা টিনাইটাস। এটা অনেক সময় হয় কিন্তু কানে কম শুনলে। কানে কম শোনাটা বড় কারণ, ওই টেস্ট করে ধরে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। আচ্ছা, এই কানে যে এই হিয়ারিং এইড পরে অনেকে, তো এটা কি সেফ? হ্যাঁ, অবশ্যই, কেন সেফ হবে না? চশমা পরে আছি, আমি পরে আছি, আপনি পরে আছি, কেন সেফ হবে? অবশ্যই সেফ, এবং খুব ভালো শোনা যায় হিয়ারিং এড। যদি ভালো অনেক পেশেন্ট আমরা এরকম শুনেছি বলেন যে আমার তো এখন এত বয়স হয়নি যে আমি কানে এখন হিয়ারিং এড করবো, তো সেটা ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যেমন আমাদের বেশিরভাগ ইনপুট হচ্ছে, আমরা ন্যাচারালি যে ইনপুট গুলো পাই আমাদের 80% হচ্ছে চোখে, এবং সেই কারণে চশমা পরতে কেউ আপত্তি করে না। কিন্তু ওই কানের ব্যাপারটা এখনো একটু লজ্জার ব্যাপার আছে, এই বেটা কানে গেল এরকম শুনে যে লজ্জাই পায়। চোখে কম দেখছি সেটা নিয়ে কিন্তু কেউ কিছু হবে না, কিন্তু কানে গেল শুনে একটু হাসাহাসি শুরু হয়েছে, সেই জন্য একটা এরকম স্টিগমা রয়েছে, এরকম কিছুই না। হিয়ারিং এর যদি ভালো হিয়ারিং এর দেন খুব ভালো শুনতে পাওয়া যায়। এবং হিয়ারিং এর যেটা সমস্যা যেটা হয়, খুব প্র্যাকটিক্যাল একটা সমস্যা আমি বলি, সেটা বেশিরভাগই হিয়ারিং এরটা কিনে তাকে তুলে রাখে, বাড়ি গিয়েই দেখে যে কিছুতেই হচ্ছে না। কি হয় আর বলে দিই, হিয়ারিং এর কি ব্র্যান্ড আছে এইসব নিয়ে মাথা ঘামাতে দরকার নেই। আপনি যখন কোনো একটা হিয়ারিং এর সেন্টারে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে আমার টেস্ট করে আমার একটা হিয়ারিং, যেটাতে বেস্ট শুনবেন সেটা নেবেন। এবার সমস্যাটা হয়ে যায় পয়সা। ধরুন আপনি একটা হিয়ারিং এর খুব ভালো শুনছেন, তার দাম 40,000 টাকা। এবার আপনারও তো বাজেটই নয়, আপনার বাজেট হচ্ছে 20,000। এবার যারা এই হিয়ারিং এর দিচ্ছে তারা তো 20,000 পেলেও তাদের প্রফিট, তারা আপনাকে 20,000 মেশিন দিয়ে দেবে। এইটা কিন্তু ঠিকঠাক আপনার কানে ম্যাচ করো না। আজকে যদি আপনার চশমাটা দামি দেখে আমি আপনার চশমাটা পরে ঘুরে বেড়াই, আমি কি দেখতে পাবো? সেরকম নয়। আমি সবসময় আমার পেশেন্টদের বলি আপনার 20,000 বাজেট, লাগবে 40,000 টাকা, 6 মাস ধরে 20,000 টাকা জমান, মেক ইট 40,000, ওই মেশিনটি নিন, তবেই ভালো শুনতে পারবেন। এই লোকে এখানে কম্প্রোমাইজ করে বলে অসুবিধা। আদারওয়াইজ এতে কোনো সমস্যা না, দারুণ শোনা যায়। এখন তো দুর্দান্ত সব হিয়ারিং এড বেরিয়ে গেছে, ব্লুটুথ কানেক্টেড, খুব ভালো শুনতে পাওয়া যায়। আমার পেশেন্ট আছে, সে বিরাট বিপদে পড়েছিল, মা 90 বছরের মা ঠাকুর ঘরে পুজো করছে,
ঠাকুরের দরজাতে আগুন লেগে গেছে, ছেলে মাকে ডাকতে যাচ্ছে, মা শুনতে পাচ্ছে না, সে অতি কষ্টে তাকে বাঁচানো হয়েছে। হিয়ারিং তো একটা ওয়ান অফ দা আমাদের একটা 5-4-5 যে সেক্ষেত্রে যদি কানে সমস্যা হয় শুনতে হিয়ারিং বেড অবশ্যই নিতে হবে, হিয়ারিং এর নেওয়া ভালো। এটা তো আপনি আমার কানে যেটা শুনতে পাচ্ছেন, এটা কত ভালো জিনিস বলুন তো। ঈশ্বর আমাদের দিয়েছেন কেন এই এতগুলো অর্গানের মধ্যে। নমস্কার। নমস্কার।